হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব জিওপলিটিক্যাল নিউজের এক নতুন অধ্যায় নিয়ে। আগের দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইন্ডিয়া এবং তুরস্কের যে মিসাইল সেই সম্পর্কিত একটি ভিডিও, যে ভিডিওটিতে তোমরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো। আশা করব এই ভিডিওটি সে আগের ভিডিওটির মতো তোমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে, এবং অনেকে সেই ভিডিওটিতে প্রচুর লাইক করেছো, কমেন্ট করেছো, এবং হয়তো বন্ধুদের বান্ধবের মধ্যে শেয়ারও করেছো। আশা রাখবো এই ভিডিওটিও সেই একই রকম ভাবে তোমরা তোমাদের যে বন্ধু মহল রয়েছে সেখানে পৌঁছে দেবে। তুমি যদি জিওপলিটিক্যাল নিউজে আগ্রহী হয়ে থাকো, একদমই এই ভিডিওটি তোমার জন্য। কি কি আলোচনা করছি এই ভিডিওতে, চলো শুনে নেওয়া যাক। সবার প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পাকিস্তান ভেঙে যাচ্ছে এবং ট্রাম্পের ট্যারিফে কিন্তু কাঁপছে বাংলাদেশ। মানেটা কি? মানেটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতেই সবার প্রথমেই আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট, কিভাবে পাকিস্তানের বাংলাদেশের ওপরে ট্যারিফ বসিয়েছেন, এবং সেই ট্যারিফে বাংলাদেশের ইকোনমি কিভাবে পুরো পুরে ছারখার হয়ে যেতে চলেছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব বালুচিস্তান কিভাবে পাকিস্তান থেকে আলাদা হতে চলেছে, এবং এই বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়, 1971 আমরা জেনে এসেছি বাংলাদেশ আলাদা হয়েছিল পাকিস্তানের থেকে, এবং এবার আমরা দেখছি বালুচিস্তান আলাদা হতে চলেছে। তাহলে সেটা যদি হয়, পাকিস্তানের শেষমেশ পড়েটা থাকবে কি? তৃতীয়ত আলোচনা করব উলফা উলফা আই, যার উপরে, যেটা একটা জঙ্গি গোষ্ঠী, যার উপরে ড্রোন অ্যাটাক হয়েছে। এই ড্রোন অ্যাটাক কারা করলো, এবং এখানে ভারতের আলটিমেটলি কি প্রভাব পড়লো। এই সমস্ত ভিডিও, যে তিনটে ভিডিও বা যে তিনটে টপিকের উপরে আমি আলোচনা করলাম, সেই তিনটে টপিকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইন্ডিয়ার ইন্টারেস্ট কি হবে, ইন্ডিয়া কি গ্লোবাল রোল প্লে করছে এই সমস্ত ঘটনার পেছনে, এবং তৃতীয়ত আমরা আলোচনা করব ইন্ডিয়ার ইকোনমি কিভাবে প্রভাবিত হবে এই যে তিনটে ঘটনার মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের প্রথম টপিক, যেটা হলো বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের উপরে 35% ট্যারিফ বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট। সেই যে ট্যারিফ যা বসালো, এই ট্যারিফটা আলটিমেটলি কেন? দেখো, রিসেন্টলি আমরা যদি বলতে যাই, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার নিউজে চলে এসেছে, এবং এই নিউজে আসার কারণ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর 14টা দেশের ওপরে নতুন করে ট্যারিফ বসিয়েছে, যার মধ্যে সব থেকে বেশি ট্যারিফ বসিয়েছে বাংলাদেশের ওপরে। অলরেডি বাংলাদেশের ওপরে 10% ট্যারিফ ছিল, এবং তার উপরে নতুন 35% ট্যারিফ অ্যাড হওয়াতে বাংলাদেশের ওপরে এখন ট্যারিফ হয়ে দাঁড়িয়েছে 45%, যেটা হিউজ। 45% মানে কি? ট্যারিফ কি জিনিস বুঝিয়ে দিচ্ছি। ট্যারিফ হলো, মনে করো তুমি আগে একটা জিনিস বাংলাদেশ থেকে একটা জামা তৈরি করে 100 টাকায় সেই জামাটা ইউএস এর মার্কেটে বিক্রি করতে, কিন্তু এখন সেই জামাটা ইউএস এর মার্কেটে বিক্রি করতে গেলে তোমাকে 145 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু তোমার কম্পিটিটররা কিন্তু সেই 100 টাকার জামাটা হয়তো 120 বা 130 টাকায় বিক্রি করবে। এবার ভেবে দেখো, কেন ইউএস এর মানুষজন তোমার কাছ থেকে 145 টাকায় সেই জামাটা কিনবে? এবং সর্বোপরি বলে রাখি, এই যে ট্যারিফ, এটা শুরু হবে কিন্তু 1 আগস্ট থেকে, এই 2025-এ। তাহলে এবার ভেবে দেখো বাংলাদেশের ইকোনমির জন্য কত বড় ঝটকা হতে চলেছে ইউএস ট্যারিফ। এবার এই যে ট্রেড ওয়ারটা শুরু হলো, কেন শুরু হলো? দেখো, আমরা কিছুদিন আগে শুনেছি শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কিন্তু সরে গেছে, বা সরিয়ে দেওয়া হয়েছে বলা ভালো। এই যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে, এতে আলটিমেটলি বাংলাদেশের কতটা ভালো বা খারাপ হতে চলেছে। এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেও আমরা দেখেছি ইউএস চাইছে বাংলাদেশে কিন্তু একটা সৈন্য ঘাঁটি তৈরি করতে, কিন্তু বাংলাদেশ সেই সৈন্য ঘাঁটি তৈরি করতে দেবে কি দেবে না, এই নিয়ে বাংলাদেশ রয়েছে একটা দ্বন্দ্বে। তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীনের এখন যথেষ্ট ভালো সম্পর্ক, মানে তারা তৈরি করতে চাইছে, পাকিস্তানের সঙ্গেও তারা একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে। এই সমস্ত কিছুর মাঝখানে ইউএস এসে বলছে যে আমাদের কাছে একটা সৈন্য ঘাঁটি দাও। কেন সৈন্য ঘাঁটি চাইছে? কারণ বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন, যেটা বে অফ বেঙ্গলের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং ইউএস এর যে মেগা প্ল্যান, যেখানে ইন্দো প্যাসিফিক এই জোনটাকে ইউএসএ তার দখলে রাখতে চাইছে, যাতে চায়না সেই জোনে তার ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজেকে সর্বোচ্চ স্তরে না নিয়ে যেতে পারে। কারণ আমরা এখনো পর্যন্ত পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়েও ম্যাক্সিমাম ট্রেড কন্ট্রোল করছি সেই জলপথের মাধ্যমে। তাহলে জলপথ যেখানে এত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, সেখানে ইউএস এর যে ইম্পর্টেন্সটা সেই জলপথের উপরে কতটা থাকবে সেই নিয়ে কিন্তু ট্রেড ওয়ার শুরুই হয়ে গেছে, এবং এই ট্রেড ওয়ারের সারা বিশ্ব ইউএস এর সঙ্গে বা ইউএস এর বিরুদ্ধে বিভিন্নভাবে তারা কিন্তু একটা যে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, তাতে কিন্তু জড়িয়ে পড়েছে।
চলো দেখে নেওয়া যাক সারা পৃথিবীতে যে নতুন নতুন ট্যাক্স ঘোষণা করলো ইউএস সরকার বা ডোনাল্ড ট্রাম্প সরকার, সেখানে কোন দেশের উপর কত পার্সেন্ট পড়েছে। মায়ানমার, যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, যার উপরে পড়েছে 40%, লাওসে 40%, কম্বোডিয়াতে 36%, থাইল্যান্ডেও 36%, বাংলাদেশে কিন্তু 35%। এটা নতুন অ্যাড অন হয়েছে। বাংলাদেশে অ্যাকচুয়ালি এখন 45%। এবার নিচের লিস্টগুলো দেখো তার থেকে কম, তাহলে বুঝতে পারছো এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ কিন্তু এশিয়ানের মেম্বার না হওয়া সত্ত্বেও সাউথ এশিয়ান কান্ট্রি বলা ভালো, সাউথ এশিয়ানের মধ্যে বাংলাদেশের কিন্তু সব থেকে বেশি ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছো ট্যাক্সের ইম্প্যাক্ট কতটা পড়বে? চলো বুঝিয়ে দিই। আলটিমেটলি আমরা যদি বলি বাংলাদেশের ইকোনমি টেক্সটাইল নির্ভর, এবং এই টেক্সটাইল নির্ভর ইকোনমিতে বাংলাদেশের 11% জিডিপি টেক্সটাইলের এক্সপোর্ট থেকে আসে, এবং বাংলাদেশের এক্সপোর্টের 80% ডিপেন্ড করছে এই কিন্তু টেক্সটাইলের উপর। এবং বাংলাদেশের 4 মিলিয়ন মানুষজন বা 4 মিলিয়ন মানুষজন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এই ইন্ডাস্ট্রি যারা বাংলাদেশের ম্যাক্সিমাম এক্সপোর্ট করে, তারা কিন্তু এক্সপোর্ট করে ইউএসএ তে। তাহলে সমস্ত কিছু যদি 4 মিলিয়ন মানুষের খাওয়া দাওয়ার উপর নির্ভরশীল হয়ে যায়, যদি 80% যে আমি ট্রেডের কথা বললাম সেটা যদি চাপের মুখে পড়ে এবং জিডিপি 11% যদি চাপের মুখে পড়ে, তাহলে বাংলাদেশ সিরিয়াসলি কিন্তু এক ভয়াবহ বিপদের মুখে এগিয়ে যাচ্ছে। এই বিপদ থেকে বাংলাদেশ কি এগিয়ে যেতে পারবে, নাকি এই বিপদের মুখে পড়ে বাংলাদেশ তলানিতে চলে যাবে, সেটা তো ভবিষ্যৎ বলবে। চলো এতে ভারতের কি কি ইম্প্যাক্ট পড়বে দেখো। ভারতের কথা যদি বলি, ভারতের যে আমরা ইকোনমি বা আমরা যদি কটন ইন্ডাস্ট্রির কথা বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ভারত ওয়ার্ল্ডের লার্জেস্ট কটন প্রডিউসার, এবং ভারত কন্ট্রিবিউট করছে 23% গ্লোবাল কটন আউটপুট। মানে সারা বিশ্বে যে কটন আউটপুট হচ্ছে বা বাইরে আসছে, তার 23% কিন্তু ভারতের আন্ডারে, এবং এর মধ্যে ভারতের 60 মিলিয়ন মানুষ কিন্তু কাজ করে। এবং যদি আমরা দুটো ডেটা দেখি, যে দুটো ডেটাতে প্রথম ডেটা আমাদেরকে বলছে যে কটন প্রোডাকশনে কিন্তু এই ডেটাটা ভারতের 2023-24 নিরিখে, যে দেখো ভারতের কটন প্রোডাকশন কিন্তু অন অ্যান এভারেজ 300-র উপরে, মানে এগুলো কিন্তু সবই মিলিয়নে। এবং ভারতের এক্সপোর্ট দেখতে পাচ্ছ তোমরা ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভারতের এক্সপোর্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যেখানে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু তলানিতে আসতে চলেছে। দ্বিতীয়ত আমরা যদি বলতে যাই, ভারত কিন্তু সারা পৃথিবীর মধ্যে তৃতীয় লার্জেস্ট কটন প্রডিউসার বা থার্ড লার্জেস্ট কটন প্রডিউসার, মানে সারা বিশ্বে যা কটন প্রডিউস হয় তার মধ্যে থার্ড লার্জেস্ট ভারতে প্রডিউস হয়। এবং ভারত যে এক্সপোর্ট করে তার 27% ইউএসএ তে, 21% বাংলাদেশেও এক্সপোর্ট করে, মানে বাংলাদেশও কিন্তু ভারতের কটন কেনে, যেটা হলো কাঁচা মাল বা র ম্যাটেরিয়াল। শ্রীলঙ্কা, ইউকে, জার্মানি, চায়না, এগুলো কিন্তু সবই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখান থেকে নেওয়া তথ্য। তাহলে বুঝতেই পারছো যে ভারত 27% ইউএসএ কে যে এক্সপোর্ট করছে, এবং সেই ইউএসএ এবং জার্মানির মার্কেটে বা ইউরোপের মার্কেটে যে বাংলাদেশের দবদবা ছিল, সেই দবদবা কিন্তু শেষ হতে চলেছে। বোঝা গেল? সেই বাংলাদেশের দবদবা শেষ হবে, কারণ এক্সপোর্ট যে ডিউটি বা ট্যাক্স সেটা কিন্তু বাংলাদেশকে শেষ করে দেবে। এবার আমরা বলি ইন্ডিয়ার অপরচুনিটি কি কি রয়েছে। ট্রাম্প জানিয়েছে যে তিনি ভারতের সঙ্গে একটা স্পেশাল ট্রেড ডিল করতে চলেছেন, মানে ইন্ডিয়ান মার্কেট ইউএস মার্কেটের জন্য যেমন অ্যাক্সেসেবল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউএস মার্কেটও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য অ্যাক্সেসেবল হবে। মানে ইন্ডিয়ার কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, যে অপরচুনিটিটা ইন্ডিয়া যদি গ্র্যাব করতে পারে, ইন্ডিয়ার কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি চলে আসবে। শুধু অপরচুনিটি না, আমি বারবার বলছি গোল্ডেন অপরচুনিটি, কারণ 60 মিলিয়ন মানুষ এই সেক্টরের সঙ্গে যুক্ত, মানে বলা ভালো কটন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এবার আমরা বলি যে আসল প্ল্যান কি। আসল প্ল্যান হলো ইউএস এর দবদবা সারা বিশ্বের উপর বজায় রাখা, এবং যে অ্যাগ্রেসিভ ট্রেড পলিসি, ইউএস এর যে অ্যাগ্রেসিভ ট্রেড পলিসি, তারই কিন্তু নিদর্শন আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ভারত কিন্তু এবার সেই সোনার পাখি হয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াবে, কারণ ইউএস এর সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু এখন যথেষ্ট, আমরা যদি বলি অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। ভারত কিন্তু এশিয়ান কান্ট্রিদের মধ্যে যথেষ্ট প্রগতিশীল হয়ে এগিয়ে চলেছে, এবং এই প্রগতিশীলতা বা এই যে উন্নতি, এটা কিন্তু ইউএস মার্কেটও লক্ষ্য করছে। দ্বিতীয়ত বলতে গেলে ভারতের জনসংখ্যা, এই হিউজ জনসংখ্যা যেটা সারা বিশ্বকে অ্যাট্রাক্ট করছে। তৃতীয়ত ভারতের যে ম্যান পাওয়ার, যারা স্কিল লেবার, ভারতের এত কিছু
রাস্তাঘাট তৈরি হচ্ছে, এত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যেটা সারা বিশ্ব লক্ষ্য করছে। অ্যাপেল থেকে শুরু করে আমরা যদি বলি ইভির বিভিন্ন বড় বড় গাড়ি, টেসলার মতো মানে কোম্পানি, তারাও কিন্তু ভারতে ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করছে। হয়তো আর কিছু বছরের মধ্যেই আমরা দেখতে পাবো ভারতে এফডিআই আরো বৃদ্ধি পেয়েছে এবং ভারতের অনেক মানুষ আবার নতুন কাজের সন্ধান পাচ্ছে। যে কাজ করছে সেটা তো করছে, তার সঙ্গে নতুন কাজের সন্ধান পাচ্ছে। এর একটাই কারণ, অ্যাগ্রেসিভ ট্রেড পলিসি অফ ইউএসএ। চলো, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা যখন একদিকে চলছে বাংলাদেশে, তার সঙ্গে বালুচিস্তান, যেটা ভারতের পশ্চিম দিকে, বালুচিস্তান ভারতের পশ্চিম দিকে মানে পাকিস্তানের অন্তর্ভুক্ত বালুচিস্তান, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ। যেখানে বলেছে বালুচিস্তান বলছে উইল নেভার বি এ পার্ট অফ পাকিস্তান, যেটা আমরা নিউজ পেপারে দেখতে পাচ্ছি। এবং তারা লঞ্চ করেছে অপারেশন বাম। অপারেশন বাম যেটা, ঠিক আছে, সেটা কিন্তু তারা লঞ্চ করেছে। মানে বালুচিস্তান লঞ্চ করেছে, কাদের বিরুদ্ধে লঞ্চ করেছে? পাকিস্তান আর্মির বিরুদ্ধে। নেক্সট আমরা হিন্দুস্তান টাইমসে দেখতে পাচ্ছি হোয়াট ইজ হ্যাপেনিং ইন বালুচিস্তান, বালুচিস্তানে কি ঘটছে। এই সমস্ত নিউজ চলো আলোচনা করা যাক এবারে। বাম কি? বাম হলো একটা মিশন বা অপারেশন যেটা লঞ্চ করেছে বালুচিস্তান। বালুচিস্তানের মেন লক্ষ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইছে তারা পাকিস্তানের থেকে, এবং পাকিস্তানের থেকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চেয়ে তাদের মেসেজটা এটাই মানে প্রকাশ করার চেষ্টা করছে যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান যেটা আছে, তারা কিন্তু এখন একটা যে মেজর সেপারেটিস্ট থ্রেট তারা কিন্তু ফেস করতে চলেছে। সেপারেটিস্ট থ্রেট কেন বললাম? গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার কথাটার সঙ্গে আমরা সবাই সম্পর্কিত। আমি এখানে ম্যাপে লক্ষ্য মানে তোমাদেরকে চিহ্নিত করেছি, বালুচিস্তান হচ্ছে এই চিহ্নিত এলাকাটা, যে এলাকাটায় আমি একটা ম্যাপ শো করেছি। এই এলাকাটা যদি পাকিস্তান থেকে বেরিয়ে আসে, তাহলে যে এই এরিয়াটা যেখানে প্রচুর পরিমাণে বাণিজ্য হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু পাকিস্তান হারিয়ে ফেলবে। দীর্ঘদিন ধরে বালুচিস্তানের ওপরে পাকিস্তান তার প্রভাব চালিয়ে গেছে। বালুচিস্তানের কাছ থেকে প্রচুর রিসোর্স পাকিস্তান ইউজ করেছে, কিন্তু বালুচিস্তানকে কি দিয়েছে? এটাই বালুচিস্তানের মানুষের প্রশ্ন। বালুচিস্তানের মানুষের জন্য কিছুই হয়নি, যা হয়েছে পাকিস্তানের অন্যান্য মানুষের জন্য, পাঞ্জাব সিন্ধ অঞ্চলের মানুষের জন্য। ইন্দাস রিভারের জল, সেটা নিয়েও বালুচিস্তানের মানুষের সমস্যা রয়েছে। কারণ সমস্যাটা থাকাটাই স্বাভাবিক, কারণ তারা বলছে তারা এতদিনে কোনো সুযোগ সুবিধাই সেরকম পায়নি। তাহলে কেন তারা থাকবে পাকিস্তানের সঙ্গে? কি হচ্ছে তাদের থেকে? সেটা নিয়ে কিন্তু তাদের সমস্যা। অপারেশন বামের বাংলা অর্থ রাইজিং সান বা উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য। তো এই উদীয়মান সূর্য সত্যিই কি নতুন একটা উদীয়মান দেশে জন্ম দিতে পারে? সেটা তো আলোচনা করব, এবং সেটা আমরা ভবিষ্যতেও দেখতে পাবো। চলো শুরু করা যাক অপারেশন বামের যে অ্যাটাক সেগুলো নিয়ে। এই কোঅর্ডিনেটেড অ্যাটাকস বলে যে জিনিসটা আমি তোমাদেরকে শো করছি, এখানে একটা পেপার কাট আউটে বলেছে যে এই যে বিদ্রোহের আগুন যেটা পুড়ছে বালুচিস্তান, সেই বিদ্রোহের আগুনে কিন্তু 17 বার বালুচিস্তানের যে লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ রয়েছে, তারা কিন্তু অ্যাটাক করেছে বালুচিস্তানের বিভিন্ন জায়গায়। অ্যাটাক করেছে পাকিস্তানের সেই সমস্ত গভর্নমেন্ট অফিসে, সেই সমস্ত জায়গা যেগুলো রেলওয়ে ট্র্যাক বা যুক্ত করছে বিভিন্ন পাকিস্তানের অন্যান্য জায়গার সঙ্গে। অ্যাটাক করেছে নেটওয়ার্কিং লাইনে। বলা ভালো পাকিস্তানের বিভিন্ন জায়গায় কারেন্টও নিভে গেছে বা কারেন্ট চলে গেছে, যেটাকে আমরা বলছিলাম ব্ল্যাক আউট। যখন অপারেশন সিন্দুর চলছিল তখন আমরা যেটাকে বলছিলাম ব্ল্যাক আউট, পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু সেই ব্ল্যাক আউটও হয়েছে। পাকিস্তান সরকার ভয়ে পেয়ে গেছে, পাকিস্তান আর্মি ভয় পেয়ে গেছে, তছনছ হয়ে গেছে সেই সমস্ত জিনিসপত্র। এই 17 বার কোঅর্ডিনেট অ্যাটাকের মাধ্যমে বালুচিস্তানের লিবারেশন ফ্রন্ট তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা কতটা সক্রিয়, এবং তারা চাইলে বালুচিস্তানকে খুব শীঘ্রই স্বাধীন করে নিতে পারে। স্বাধীনতার প্রশ্ন যখন আসছে, তাহলে বলা ভালো মে মাসের 15 তারিখে 2025-এ বালুচ জাতীয়তাবাদী নেতারা ঘোষণা করে দিয়েছে বালুচিস্তান ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট, যার বাংলা অর্থ বালুচিস্তান এখন থেকে স্বাধীন। তাদের দাবি ইউনাইটেড নেশন যেন এখন থেকে রিকগনাইজ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তানকে। মানে ইউএন যারা বিভিন্ন দেশকে রিকগনাইজ করে, মানে ইউএন এর রিকগনাইজেশন পাওয়া মানে সেই দেশটা বিভিন্ন দেশের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো বালুচিস্তানের মানুষের দাবি ইউএন বা ইউনাইটেড নেশন তাদেরকে যেন এই রিকগনাইজটা করে। বিএলএফ কি বলছে? বিএলএফ বলছে তারা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান কথাটা বারবার শোনো। এবং তারা কি গঠন করতে চাইছে? গঠন করতে চাইছে মডার্ন সেকুলার রিপাবলিক। মানে সেকুলার শব্দটা কিন্তু সেই রিপাবলিক এবং বালুচিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যেতে চলেছে। তাহলে এই এত কিছু ঘটনা ঘটছে চারিদিকে, এই সমস্ত ঘটনার রোডম্যাপ কি আগে থেকেই জানা ছিল? বলা ভালো 2006 সালে ইউএস মিলিটারি অ্যানালিস্ট যে ছিল র্যালফ পিটার্স,
সে একটা ম্যাপ প্রকাশ করেছিল যাকে বলা হয় ব্লাড বর্ডার্স ম্যাপ। ব্লাড বর্ডার্স ম্যাপটা কি? আসলে সে বলতে চেয়েছিল যে মিডল ইস্টের যে বিভিন্ন দেশ রয়েছে তারা এক সময় ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে একটা বড় দেশ তৈরি হবে যার নাম ফ্রি বালুচিস্তান। এই ফ্রি বালুচিস্তান বলে যে দেশটা, সেই দেশটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই যে জায়গাটায়, এটা হচ্ছে ফ্রি বালুচিস্তান। যদি আর কিছু দিনের অপেক্ষা, হয়তো আর কিছু বছরের অপেক্ষা বলা ভালো, যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো পাকিস্তান এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ছোট ছোট অংশে ভেঙে গিয়ে একটা নতুন দেশ তৈরি হলো, যারা হলো বালুচিস্তান বা ফ্রি বালুচিস্তান। কেন আমি বললাম মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা থেকে দেশ আসবে? কারণ বালুচ একটা এথনিক গ্রুপ, যারা শুধু পাকিস্তানে কিন্তু নেই, তারা পাকিস্তান ছাড়াও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে তারা কিন্তু বিস্তার বসবাস করছে। তাহলে সেই এথনিসিটিটা যদি এক জায়গায় হয়, তাহলে কিন্তু ফ্রি বালুচিস্তান হওয়াটা খুব একটা দেরি নয় বলা ভালো। হয়তো আমরা সামনেই কিছুদিন পর বা কিছু বছর পর আমরা দেখতে পাবো একটা নতুন দেশ বালুচিস্তানকে। আচ্ছা, তাহলে ভারত এর ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে? বলছে ভারত এই ক্ষেত্রে ইন্ডিয়া এখনো পর্যন্ত কি ইউএনএ বা ইউনাইটেড নেশনে এখনো পর্যন্ত পাকিস্তান অকুপাইড বালুচিস্তান বলে কোনো কিছু ঘোষণা করেনি। কেন ঘোষণা করলো না? কারণ আমরা যদি মিডল ইস্ট কান্ট্রিতে এখন লক্ষ্য করি, ইরানের সঙ্গে যুদ্ধ চলছে। কার যুদ্ধ চলছে? ইসরায়েলের। আচ্ছা, ইসরায়েল যদিও মিডল ইস্ট কান্ট্রি না, কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে এবং একই সময়ে আমরা যদি দেখি ইউএসএ কিন্তু ইরানের উপরে অ্যাটাক করেছে। এবং একইভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো পাকিস্তান যে ইরানকে একটা সময় সাপোর্ট করবে বলেছিল, সে কিন্তু পাকিস্তান ইরানকে কোনো রকম সাপোর্ট করেনি বলা ভালো। ইন্টেলিজেন্স রিপোর্ট ইউএস কে পাঠিয়েছে। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এখন চুপ করে বসে আছে। কারণ আমরা একটা কথা জানি যে সব সময় এগিয়ে যাওয়া বা গর্জন করা ভালো লক্ষণ নয়। মাঝে মাঝে শান্ত থেকে বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো কিছুকে এক্সিকিউট করা, সেটা অনেক বেটার জিনিস। তো বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ইজ নাও এ ম্যাটার অফ টাইম, যে কথাটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, ভারতের এই চুপ থাকা বা শান্ত ভাবে থাকা, এটা কিন্তু হয়তো অন্য একটা দিশার ইঙ্গিত দিচ্ছে, যেটা আমরা কিছুদিন পরেই দেখতে পাবো যে ভারত এই শান্ত কেন থেকেছে। ভারতের যে ফরেন পলিসি রয়েছে সেটা একটু অন্যরকম। যারা দীর্ঘদিন ধরে ফরেন পলিসির সঙ্গে যুক্ত রয়েছে তারা বুঝতে পারছো। আর এই টপিকের উপরে যদি ভারতের ফরেন পলিসির উপরে ভিডিও চাও, যে ভারত কেন চুপ রয়েছে, কি জন্য চুপ রয়েছে, কমেন্ট সেকশনে জানাও। আমাদের জন্য লাস্ট কিছু কথা বলতে চাই। আমি অরিন্দম চ্যাটার্জি, আমি কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, যেখানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সকে কমপ্লিট করি। এবং অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত সমস্ত পরীক্ষায় কাজে লাগে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত যে সমস্ত পরীক্ষায় কাজে লাগে সেটা হচ্ছে WBCS, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। এবং তুমি যদি এই সমস্ত পরীক্ষার অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু তুমি অ্যাক্সেস করতেই পারো, যার ফিজ রাখা হয়েছে সামান্য, মাসে 50 টাকা। এবং কিভাবে জয়েন করবে? জয়েনের জন্য এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং ভিডিও ক্লাস, PDF সমস্ত কিছু দেওয়া হবে। গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেরও থাকবে। তো যদি চাও জয়েন করতেই পারো। আর শেষমেশ তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করতে চাই, আমাদের পিন কমেন্টে যেখানে কমেন্ট বক্স রয়েছে সেখানে একটা লিঙ্ক আছে, সেটা ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে এই আমাদের পেজটায়। এই পেজটাতে পৌঁছে গেলেই তোমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে নামবে, সেখানে কিন্তু PDF সেকশন বলে অপশন রয়েছে, যেখানে ক্লিক করে তোমরা এই PDF গুলো ডাউনলোড করতে পারবে, যে PDF গুলোর উপরে আমরা ক্লাস করাচ্ছি, যদি তোমার মনে হয় এই PDF গুলো তোমার দরকার। আর শেষমেশ একটাই কথা বলবো, যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তো তোমাদের কাছে আশা রাখবো এই ভিডিওটার প্রতি তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা আবার তোমরা প্রকাশ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের যে মন্তব্য সেটা অবশ্যই করবে। চলো আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম। নেক্সট দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।